শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। দীর্ঘদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে আজ। প্রথম দিনেই সরকার দলীয় এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের তর্কে বিতর্কে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিশেষ করে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য এবং এনসিপি নেতা হাসান আবদুল্লাহর সম্পর্ক প্রশ্নকে বেশ করে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার সম্পর্ক প্রশ্ন ছিল, সেই প্রশ্নকে তার বক্তব্যকে পল্টনের বক্তব্য বলাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করার পর অনেকটা উত্তপ্ত হয়ে যায়, তর্ক বিতর্ক শুরু হয়। এরপরে নতুন করে আবার বিরোধী দলীয় নেতা জামায়াত আমির এবং সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর দুপক্ষের বক্তব্যের মধ্য দিয়ে আবার উত্তপ্তটা আরও বাড়ে। পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকারের হস্তক্ষেপে অন্তত মোটামুটি শান্ত পরিবেশ বিরাজ করে। দর্শক, প্রথম দিনেই কেন, অর্থাৎ তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই কেন এমন উত্তপ্ত সংসদ, এমন প্রশ্ন উঠছে? হয়তো জাতীয় সংসদে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান যে এই 6 মাসের সরকারের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে বেশিরভাগই আলোচনা হয়েছে এবং সেই সাথে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি বিদ্যুৎ এবং গ্যাস সংকট নিয়ে। সেখানে রুমিন ফারহানা বক্তব্য রেখেছেন বিদ্যুৎ এবং গ্যাস সংকট নিয়ে। দর্শক, আমরা আলোচনায় ঢুকতে চাই। সবচেয়ে আরেকটি বিষয় আলোচনা হয়েছে সেখানে, সেটা হচ্ছে দাদা সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানকে নিয়ে এই তিনটি দেশ যে একটা মক্কা চুক্তি করেছে, প্রতিরক্ষা চুক্তি, সেই চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে তারা প্রস্তাব পেলে যুক্ত হওয়ার প্রস্তাব পেলে আগ্রহ দেখাবে বাংলাদেশ। এই বিষয়গুলো উত্তপ্ত সংসদ আজকের বিষয়, সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আনিস আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন রাশেদ খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। রাশেদ খান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। দর্শক, বলছিলাম ফের উত্তপ্ত সংসদ, যদিও জুলাই 16 তারিখে দ্বিতীয় অধিবেশন শেষ হয়, এরপরে আজকে তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিনেই উত্তপ্ত সংসদ। আমি রাশেদ খানের কাছে একটু যেতে চাই। রাশেদ খান, যদি ব্রাহ্মণবাড়িয়ার এমপি রুমিন ফারহানা, তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যুৎ সংকট নিয়ে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটা তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন একটি অবস্থা এখন দেশের মানুষ বলতে শুরু করেছে যে 64 জেলায় 64 স্বরাষ্ট্রমন্ত্রী হলেই মন্দ হবে না। ঠিক একইভাবে বিদ্যুতের যে সংকট, বিদ্যুৎ যে লোডশেডিং, সেই বিষয়ে তিনি বলেছেন এখন মানুষ ব্যঙ্গ করে বলে, তিনি বলে দুষ্ট মানুষের কথা বলেছেন যে এখন বিদ্যুৎ আসে বিদ্যুৎ যায়, এই বিষয়টা তিনি বক্তব্য রাখার চেষ্টা করেছেন। এবং সেই সাথে তিনি আবার এই কথাও বলেছেন যে সরকার 1 কোটি মানুষের কর্মসংস্থান দেওয়ার কথা বলে 6 মাসে 62,000 মানুষের চাকরি চলে গেছে। আপনার একটু মূল্যায়ন শুনতে চাই রাশেদ খান। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, দুষ্টু মানুষের কথা যদি বলি, সেক্ষেত্রে দুষ্টু মানুষ এখন বলছে রুমিন ফারহানা আপা তিনি শেখ হাসিনার জায়গাটা ভালো মতোই দখল করেছেন এবং তিনি শেখ হাসিনার ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন এবং তিনি ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন কি না সেটি নিয়েও প্রশ্ন উঠছে। এগুলো দুষ্টু মানুষের কথা, এগুলো আমার কথা না। তো দুষ্টু মানুষের কথা, তাদের প্রসঙ্গ সামনে এনে অনেক কথা বলা যায়। সেগুলো যদি বিদ্যুৎ যে এখন সংকট, সেটা কি দুষ্টু মানুষ বলতে পারে না? ওনার যদি কিছু বলার থাকে উনি বলুক, ওনার কথা, ওনার প্রতিবাদ। কিন্তু দুষ্টু মানুষের কথা যদি আপনি সংসদে বলেন, তাহলে কি সেটি সংসদীয় ভাষা হতে পারে? যেখানে বিদ্যুৎ, জ্বালানি, এটি আন্তর্জাতিক সংকট। পৃথিবীর প্রত্যেকটা দেশ এই সংকটের মুখোমুখি। সেখানে তিনি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ লেগেছে, যে যুদ্ধের কারণে প্রত্যেকটা দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, বাংলাদেশে অনেক পরেই বাড়িয়েছে বাধ্য হয়ে, অন্যথায় তেল পাচার হওয়ার আশঙ্কা ছিল। এখন তিনি এজন্য বিএনপিকে দায়ী করছেন, মানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে এটার জন্য বিএনপি দায়ী, তাই তো? এ ধরনের বয়ান তারা প্রচার করছে। এই যে আপনার একটি গ্যাস টার্মিনাল বিকল হয়ে আছে, কারণটা কি? কারণটা হলো ওই টার্মিনাল যেভাবে তৈরি করা দরকার ছিল
সেভাবে তৈরি করা সম্ভবপর হয়নি। আওয়ামী লীগ করে নাই, বিভিন্ন জায়গায় এ ধরনের সমস্যা সংকট রেখে দিয়েছে। ঋণ করে আওয়ামী লীগ ঘি খেয়েছিল। এখন যে সময় এই ঘিয়ের টাকা মানে কিস্তির টাকা পরিশোধ করা লাগবে, সে সময় তো এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে। দেখেন, সেই আওয়ামী ফ্যাসিবাদের 16 বছরের যে সংকট সমস্যা, সেইটা উত্তরাধিকার সূত্রেই বিএনপি সরকার পেয়েছে। আর মাঝখানের যে 18 মাস, সেই 18 মাসের অব্যবস্থাপনা, সেই 18 মাসে কতটুকু নতুন আপনার এই কূপ খনন করার জন্য, গ্যাসের অনুসন্ধান করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল বলেন, সোলার সিস্টেম কতটুকু ডেভেলপমেন্ট করা হয়েছিল, এই যে বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেটা কতটুকু উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এছাড়া আপনার পানি বিদ্যুৎ বলেন, বায়ু বিদ্যুৎ বা বাতাস থেকে বিদ্যুৎ বলেন, সরকারের কাজ ছিল শুধু নির্বাচন আয়োজন করা। আমি শেষ করি যেহেতু প্রসঙ্গ আসতেছে, বলা লাগছে। তো এই বিকল্প যে ক্ষেত্রগুলো, সেই ক্ষেত্রগুলো আবিষ্কার করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা কোনো ভূমিকা দেখি নাই। তো এখন সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলের যত সংকট সমস্যা, দুর্নীতি, অনাচার, অব্যবস্থাপনা, সেগুলোর জন্য আপনি বিএনপি সরকারকে দায়ী করছেন। আওয়ামী লীগের অব্যবস্থাপনার জন্য আপনি বিএনপিকে দায়ী করছেন। ভবিষ্যতে আপনি দায়ী করবেন যে বিশ্বের যেখানে যে সংকট সৃষ্টি হয়, সমস্যা হয়, এই যে নেপালে যে আপনার পাহাড় থেকে ঢল নামলো, হয়তো দেখা যাবে যে কেউ একজন সংসদে দাঁড়িয়ে বলবে যে দুষ্টু মানুষ বলছে এই পাহাড় থেকে যে ঢল নামলো এটার জন্য বিএনপি দায়ী। সেই মাখা আলমগীরের মতন, ওই সময় মাখা আলমগীর একটি কথা বলেছিল যে পিলার এই যে ভেঙে গেল, জামাতকে আপনার দায়ী করেছিল, রানা প্লাজার দুঃখজনক ঘটনা। তো যাই হোক, আমরা জামাতের আমরা সমালোচনা করি, কিন্তু সেটা গঠনমূলক। কিন্তু জামাত ইসলাম, এনসিপি সরকারের যে সমালোচনা করছে, এটা কি গঠনমূলক? আজকে তো স্বরাষ্ট্রমন্ত্রীকে কথাই বলতে দেয়নি, অথচ এই পাশে যারা বিএনপির এমপিরা, বিএনপি জোটের এমপিরা যদি টেবিল চাপড়ানো শুরু করত, জামাতের আমের কি কথা বলতে পারত? কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা দেয়া লাগছে, কারণ আওয়ামী লীগের নির্মম পতন হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে, এখন মাটির সাথে মিশে গেছে, যে কারণে আওয়ামী লীগ এখন নাই। বাধ্য হয়ে 71-এর সেই স্বাধীনতা বিরোধী শক্তি, তাদেরকেই বিরোধী দল হিসেবে মেনে নিতে হয়েছে। সাথে আছে এনসিপি, যাদের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা ছিল বাংলাদেশে আওয়ামী শূন্যতা পূরণ করবে এবং একটি গঠনমূলক বিরোধী দল হবে। কিন্তু কি হলো? তারা জামাতের নেতৃত্বকে গ্রহণ করার মধ্য দিয়ে আজকে স্বাধীনতার বিপক্ষে এনসিপি অবস্থান করছে, সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান করছে। মানচিত্র এবং একই সাথে এদেশের যে জাতীয় সঙ্গীত বা আপনি যত অর্জন আছে, সেই অর্জনের বিরোধিতা করছে বলে দুষ্টু মানুষ বলছে। এমনকি এনসিপির আরেকজন দুষ্টু নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, সেও কিন্তু একই কথা বলেছিল যে জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি। আমার প্রশ্ন হলো যে তারপরেও কিন্তু জামাতের সাথে যাওয়া হলো শুধুমাত্র নির্বাচনী খরচের জন্য, শুধুমাত্র এমপি হওয়ার জন্য। তাহলে কি গণ অভ্যুত্থান হয়েছিল এনসিপি নামক একটি দল গঠনের জন্য? গণ অভ্যুত্থান হয়েছিল সেই স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলাম বাংলাদেশে প্রধান বিরোধী দল হবে সেটির জন্য? তার মানে কি, গণ অভ্যুত্থানের সব থেকে বেশি সুবিধাভোগী দল হলো 1 নম্বরে এনসিপি, 2 নম্বরে জামাত ইসলাম। আজকে তাদের মুখে বড় বড় কথা, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে ধরনের কথাবার্তা তারা বলেছে, এটি অত্যন্ত দুঃখজনক। তাকে কথাই বলতে দেয়নি। এই কারণে দুষ্টু মানুষ বলছে এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের 90 জন এমপি কান্নাকাটি করছে, তার সাথে পারতেছেন না। একজন এমপির সাথে আপনারা টেক্কা দিয়ে পারতেছেন না। বিএনপির আরো অনেক অভিজ্ঞ এমপি রয়েছে, সবাই যদি জনাব সালাউদ্দিন আহমেদ হয়ে যায়, তাহলে তো বলবেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সুতরাং বেশি বাড়াবাড়ি সংসদে করেন না। বিএনপি ধৈর্য ধারণ করছে, কিন্তু এই ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, জামাতের আমির জাতীয় সংসদে কথাই বলতে পারবে না। সুতরাং এই অগণতান্ত্রিক চর্চা শুরু করেন না। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে ধরনের ন্যাক্কারজনক আচরণ করা হয়েছে, এইটা কোনো
সংসদীয় আচরণ হতে পারে না। আপনার কাছে জামাতের আমির সেখানে জি। দুঃসাহসের কথা বলেছে, জি মানে এটা তো কোনো সংসদীয় ভাষা হতে পারে না। আপনি মানে বাইতুল মোকাররমের সামনে আপনি বলেন যে গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড জামাত ইসলাম এবং শিবির, আপনি বলেন 3 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিব, আপনি বলেন যে 16 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিব, আবার সংসদেও একই চর্চা শুরু করেছেন। আজকে কাকে ব্যর্থ বলা যায় আর কাকে ব্যর্থ বলা যায় না সেটা তো আপনাকে শিখতে হবে। অর্থাৎ এই জামাত এবং এনসিপির এমপিরা তারা সংসদীয় ভাষা না শিখেই তারা সেখানে নবীন হিসেবে গিয়েছে। আমি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে ধরনের মন্তব্য জামাতের আমির করেছেন, এটা বলে শেষ করি, ভাইকে পর্যাপ্ত সময় দিন। তিনি বলেছেন না যে আপনার কাছ থেকে আমরা শিখতে আসি নাই, আপনি আমাদের শিক্ষক না। আমি বলবো দেখেন, শেখারও যোগ্যতা লাগে। জামাত এবং এনসিপির যারা এমপি হয়েছে তারা তো স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হওয়ারই যোগ্য না, এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে যুক্তিতে কথা বলে সেই যুক্তির বিপরীতে যে তর্ক করতে হয়, সেই শিক্ষা কি এনসিপি এবং জামাতের আছে? সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী এইখানে যারা বেয়াদবি করছে, বেয়াদবদেরকে কখনো শেখানো যায় না। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আজকে রীতিমতো বেয়াদবি করা হয়েছে এবং সেই বেয়াদবির নেতৃত্ব দিয়েছে স্বয়ং জামাতের আমির। তাকে কথাই বলতে দেয়নি, বারবার তাকে এক ধরনের অপদস্থ করা হয়েছে। আমি এতটুকু বললাম, আজকে হয়তো বিএনপির এমপিরা ধৈর্য ধারণ করেছে, কন্টিনিউয়াসলি যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু এই ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। একজন এমপি সংসদে কথা বলার সুযোগ জনগণ কিন্তু দিবে না। এই এমপিরা জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু দিবে না, তারাও কিন্তু এর প্রতিবাদে তারাও কিন্তু টেবিল চাপড়াবে। সুতরাং আপনারা ধৈর্যশীল হন। স্পিকার যে কথা বলেছে শেষ করি, আমারও একই কথা, ওই পাশে এই পাশে যে পাশে যে যেখানে আছেন, রাষ্ট্র পুনর্গঠনে সবাই একসাথে কাজ করুন, একে অপরকে সহযোগিতা করুন। আজকে ব্যর্থতা আপনি খুঁজতেছেন সরকারি দলের, আজকে 6 মাসের বিরোধী দলের যে ব্যর্থতা সেটি নিয়ে কথা বলা যাবে না। মানুষ তো বলতেছে যে সরকারি দলের 6 মাসের মূল্যায়নের পাশাপাশি গণ অভ্যুত্থানের সবথেকে বেশি সুবিধাভোগী দল জামাত এবং এনসিপি যে বাংলাদেশে বিরোধী দল হয়েছে, এই বিরোধী দলের 6 মাসের মূল্যায়ন আমরা জানতে চাই। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি এই বক্তব্যে ঐক্য কিনা যে সরকারের পুলিশ দপ্তর থেকে বলা হচ্ছে যে দৈনিক 10 জন খুন এবং মাসে 300 খুনের ঘটনা ঘটেছে এই বিগত 6 মাসে, এইটা কি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলবেন না উন্নতি বলবেন? যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে সন্তোষজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি কি বলবেন আসলে সেক্ষেত্রে কি বলবেন? আমাকে কি আবার থামিয়ে দিছিলেন, আবার বলতে দিবেন? এই ছোট্ট করে বলবেন, বেশি না। আনিস ভাইকে দেন, কারণ তিনি না আপনি এখানে সিনিয়র মানুষ, আমাকে দিয়ে যদি একাই সব বলেন, আমি দ্বিতীয়বার বলবো। ভাইকে দেন, কারণ আমি চাই না যে আমাকে দিয়ে একলাই বলেন আর ভাই বিরক্ত হবে। আনিস ভাই, আপনার কাছে জানতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কিছুদিন আগে বলেছেন যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক, তারা চেষ্টা করছেন আরো ভালো করবার জন্য, এরকম একটা কথা বলেছেন। আজকেও তিনি বলেছেন যে খুনের বা যে ধরনের ঘটনার পরপরই গ্রেফতার করা হচ্ছে আসামিদেরকে, সেক্ষেত্রে পুলিশকে ধন্যবাদ পাওয়ার কথা, কৃতিত্ব পুলিশের। এবং যদি পুলিশ সদর দপ্তরের যে তথ্য, সেখানে বলা হচ্ছে দৈনিক 10 জন খুন হয়েছে এবং মাসে 300 খুনের ঘটনা ঘটেছে, যা বিগত অন্যান্য সময়ের চেয়ে সবচেয়ে বেশি। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো নাকি উন্নতি হলো, আপনার কাছ থেকে জানতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আমি বলবো যে আমরা যে ধরনের আশা করেছিলাম সেই লেভেলে এখনো যায়নি। এখনো ইউনূস আমলে যে অপসংস্কৃতিটা ছিল আইন শৃঙ্খলাকে কেন্দ্র করে, যে মব সংস্কৃতি, যে কাউকে হুমকি দেওয়া, কাউকে মারা, সেগুলো কিন্তু রয়ে গেছে। এটা যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত অন্যান্য সব সেক্টরের গন্ডগোল রয়ে যাবে, এগুলো ঠিক করা যাবে না। ইউনূসের আমলে আপনি যদি দেখেন তাহলে একটা মানে ওটা আমরা বলি যে গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা ট্রমা, থানা ভাঙচুর, পুলিশকে আত্মগোপনে চলে যাওয়া, এবং তখন বলা হয় যে মারাত্মক হুমকির মধ্যে পড়েছিল। কিন্তু সেই জায়গায় এখন কি হচ্ছে, পুলিশ বাহিনীতে তো রদবদল হয়েছে, তাই না? এবং কাঠামোগত সংস্কার এর কথা বলা হচ্ছে। তো এগুলো যদি ঠিক না হয় তাহলে পুলিশ কিন্তু আগের মতো আর কাজ করতে পারবে না। মব আগের থেকে, আমরা যদি বলি আগের থেকে একটু উন্নত হয়েছে, কিন্তু তার মানে যায় নাই। এখনও সোশ্যাল মিডিয়ায় দেখেন আপনি, অমুকে হুমকি দিচ্ছে, তমুকে হুমকি দেওয়ার সাহস পায় কোথা থেকে? এগুলাই তো মব। এগুলা যতদিন আপনি ঠিক করবেন না ততদিন কিন্তু এগুলা ঠিক হবে না। আর ওই সময় আমরা দেখতাম যে ইউনূসের আমলে দেখতাম যে থানা
ডাকাতি, ছিনতাই কিংবা সামাজিক জমি জমা সংক্রান্ত সশস্ত্র মানে যে সংঘাতগুলো হয়েছিল এগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। আর এই সরকারের আমলে যদি আমরা বলি যে হত্যা, নারী এবং শিশু নির্যাতন, পুলিশের উপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে কিন্তু হ্রাস পায় নাই, যেটা আমি শুরুতে বললাম যে আগের মতোই আছে। এবং অনাকাঙ্ক্ষিত মব জাস্টিস কিছুটা কমলেও রাজনৈতিক এবং স্থানীয় আধিপত্য মানে যেটা আধিপত্য বজায় রাখার জন্য এটা সহিংসতা চালু আছে এবং এটা সরকারি দলের লোকেরাই করছে। এটা বিরোধী দলকে ওইভাবে দায়ী করা যাবে না। কিন্তু বিরোধী দল যে মারামারির একটা সংস্কৃতি চালু করেছে বিশেষ করে ইউনূসের আমলে, যে জামাত এবং বিশেষ করে এনসিপি যে মেন্টালিটি নিয়ে পুলিশকে দেখতো, আইন শৃঙ্খলাকে দেখতো, সেটা থেকে এখনো পর্যন্ত জাতি বের হতে পারছে না। জাতি কিন্তু ওই জায়গায় ঘুরপাক খাচ্ছে। এই জায়গায় সালাউদ্দিন সাহেব ক্ষমতা নেওয়ার প্রথম দিনে বললেন যে আমরা মব শেষ করে দেব, কিন্তু সেটা আর হয় নাই। বিগত আওয়ামী লীগ সরকার আমলের তুলনায় যদি আপনি হিসাব করেন যে আরেকটা জিনিস সালাউদ্দিন সাহেবকে ক্রেডিট দিতে পারেন, সেটা হচ্ছে যে গুমের যে বিষয়টা, আওয়ামী লীগ আমলে যে গুম খুন ছিল সেই গুমটা কমেছে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও কমেছে এবং এটা ক্যাটেগরি গভর্নমেন্ট আমলেও কমেছে। কিন্তু তারা আবার এই গুম কমিয়েছে, কিন্তু ধরে ধরে মানুষ মারা, ধরে ধরে গণপিটুনি দেওয়া, সেটা দিয়ে আবার সমান করে দিয়েছে। এই সরকারের আমলেও যদি আপনি বলেন গুমের ঘটনা না থাকলেও যে সিআরপিসির বিভিন্ন ধারায় আটক এবং অবাধ যে মত প্রকাশ নিয়ে মানবাধিকার সংস্থাগুলো একটা উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে আপনি যে কাউকে যখন তখন আপনি গ্রেপ্তার করতে পারেন, আপনাকে শুধু বলে দিল এটা হচ্ছে বিরোধী দলের লোক, এটা হচ্ছে আওয়ামী লীগের লোক, এটা হচ্ছে ফ্যাসিস্ট, আপনি নিয়ে নিলেন, আপনি জেলে দিয়ে দিচ্ছেন এবং তার কোনো হদিশ নাই এবং সে কিভাবে বের হবে তার কোনো ঠিক নাই। আদালতে ঘুরতে ঘুরতে তাদের যান বাইর হয়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগের লোকগুলো যেগুলো এখনো পর্যন্ত জেলে আছে, 2 বছরের উপরে অনেকে আছে, তাদেরকে বিনা বিচারে তারা জেল খাটতেছে। আপনার বিনা বিচারে 6 মাস আপনি একটা লোককে জেলে দিতে পারেন রায় ছাড়া, কিন্তু মাসের পর মাস রয়ে গেছে তাদের যে মৌলিক অধিকার, যে পাওয়ার, আপনার কি বলে জামিন পাওয়ার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত। তো এরকম একটা পরিস্থিতিতে এবং খুনও কিন্তু বাড়ছে। আপনি দেখেন খুন কিন্তু কমে নাই। লুট হওয়া অস্ত্রগুলো যেটা ইউনূসের আমলে উদ্ধারের কোনো তৎপরতা ছিল না, এই বর্তমান সময়ে যে লুট হওয়া অস্ত্রগুলো এবং জামিনে বের হওয়া যে সন্ত্রাসীগুলো ছিল তারা আবার সক্রিয় হয়ে আছে। তাহলে পুরনো ধারায় কিন্তু সব কিছু চলতেছে, নতুন আমি মনে করি না যে বড় ধরনের কোনো ঘটনা ঘটে গেছে। এখানে প্রাতিষ্ঠানিক সংস্কারের ঘাটতি আছে, মাঠ পর্যায়ে একটা বল প্রয়োগের দ্বিধা আছে, বল প্রয়োগ মানে সরকারি মানে পুলিশের তরফ থেকে, এবং অপরাধীদের পুনরুত্থান হয়েছে, এগুলা জামিনে মুক্তি পেয়েছে, আবার এই চাঁদাবাজি করতেছে, আবার সে করতেছে, কারণ সরকারি দল থেকে তারা মানে সরকারি দলের একটা আশকারা পায়। মানে সরকারি দল করলে এটা যে এই আমলে তা না, সব আমলেই এই সমস্ত লোকগুলা আবার হয়ে যায়। কিন্তু সরকারি যারা থাকে তারা এটা চিন্তা করে না যে এরা আমাদের দলকে কোথায় নিয়ে যাবে, এদেরকে যদি আমরা প্রিভেন্ট না করি। কথা যেটা বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি, বিষয় এমন বলতে পারি। আমি একটু রাশেদ খানকে যেতে চাই। রাশেদ খান, হয়নি যেটা আমরা আশা কি জবাব করেছিলাম। দিবেন যদি এভাবে বলি মব শেষ হয়নি, জেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন শপথ নিয়ে মব বন্ধ করে দেওয়া হবে, এবং সেই সাথে যদি বলে চাঁদাবাজি বন্ধ হয়নি, সেই সাথে খুন খারাপি বন্ধ হয়নি, এবং বলেছে অতীতের সময়ের চেয়ে বেড়েছে। আনিস আলম গিরোই কি কথা বলেছেন? আচ্ছা, না অতীতের সময় থেকে বেড়েছে বলবো না, মানে বিশেষ করে ইউনূস আমলে যা আছে সেটাই চলতেছে। জি, সেটাই চলতেছে। আচ্ছা, কিন্তু পুলিশ দপ্তর বলছে আগের চেয়ে বেড়েছে। আচ্ছা, ওরা বলছে আগের থেকে বেড়েছে। না এটা মানে কোন আমল? পুলিশ দপ্তর কখনো এটা বলতে পারে না, বলে আমল এই ইউনূসের আমল নিউজ তো পড়েন যা বিগত সময়ের একই পরিমাণের তুলনায় ঊর্ধ্বমুখী। না, নিউজটা একটু পড়ে শুনি। যা বিগত সময়ের, অর্থাৎ এবারে যে 6 মাসের আগে পুরো নিউজটা একটু পড়ে শোনান আপনি। জি, আজকে পুরো নিউজটা তো না, পুলিশ সদর সর্বশেষ পরিসংখ্যান বলছে দেশের 6 মাসে ফেব্রুয়ারি জুলাই সারা দেশে 1805টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং এইসব ঘটনায় মোট 1789টি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। সেই হিসেবে গড়ে প্রতিদিন 10টি খুন হয়েছে, মাসে 300 খুনের ঘটনা ঘটেছে, যা বিগত সময়ের একই পরিমাণের তুলনায় ঊর্ধ্বমুখী। আজকে হাসনাত আব্দুল্লাহ যে তথ্যগুলো দিল সেটাতেও দেখা যাচ্ছে যে বেড়েছে। সেটাই বলছে। জি।
আচ্ছা, এখন আমাদের অপোজিশনে যারা আছে তারা তো আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে, এবং অপোজিশনের ভাষা আর শেখ হাসিনার ভাষা, আওয়ামী লীগের ভাষা, ছাত্রলীগের ভাষা কোনো পার্থক্য নাই। মানে দুই পাশ থেকে বিএনপিকে চেপে ধরতেছে। বিএনপি যাতে আইনের শাসন, বিএনপি যাতে এই রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা না করতে পারে, এই জন্য এই দ্বিমুখী চক্রান্ত, এবং এটা খুব শীঘ্রই একমুখী হতে যাচ্ছে। কারণ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস রাষ্ট্রকে অশান্ত করার জন্য লং মার্চ করবে জামাত ইসলাম এবং এনসিপি, এবং এর মধ্যে আওয়ামী লীগের লোকজন ঢুকবে। আর ডিসেম্বরে শেখ হাসিনা ফেরার ঘোষণা দিয়েছে। তার মানে কি? তার মানে ডিসেম্বরে জামাত, আওয়ামী লীগ, এনসিপি একসাথে নামবে এবং শেখ হাসিনাকে ফেরানোর সমস্ত প্ল্যাটফর্ম, প্রেক্ষাপট সৃষ্টি করতেছে জামাত এবং এনসিপি। শেখ হাসিনার যে ভাষা বিএনপি সম্পর্কে আর জামাতের আমিরের ভাষা, কোনো পার্থক্য পান আপনি? একই ভাষা তো। সেই 96 মতন তারা এখন ভাই বোন হয়ে গেছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনা এখন ভাই বোনের মতন, কেউ কারোর বিরুদ্ধে বলে না। হ্যাঁ, সব বলতেছে বিএনপির বিরুদ্ধে। আপনি এই 6 মাসে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় কতটুকু সহযোগিতা করেছেন? এই 6 মাসে আইনের শাসন প্রতিষ্ঠায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনি বিএনপিকে কতটুকু সহযোগিতা করেছেন? আপনি তো বিএনপিকে শুধু টান দিতেছেন। বিএনপি যাতে ব্যর্থ হয়, কি ধরনের সহযোগিতা করবে তারা? আমি একটু শেষ করি। দেখেন, না, সহযোগিতার কথাটা বলেন। যে আমি বলবো, আমি অবশ্যই নাই এখানে, আপনি যদি প্রশ্ন, ওরা তো নাই, তো ওদের হয়ে আমি বললাম আপনাকে কি ধরনের সহযোগিতা করার। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি, শোনেন। এই রাষ্ট্র একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে এখন নতুনভাবে দেশের জনগণ স্বপ্ন দেখছে। আপনি হুমকি দিচ্ছেন আরেকটি অভ্যুত্থান ঘটাবেন। আপনি বলছেন যে 24-এর যুদ্ধ কোনো যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল, আরেকটি যুদ্ধ অনিবার্য। তার মানে কি? তার মানে আপনি আপনার কর্মীদেরকে রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতা করার আহ্বান না জানিয়ে আপনি আপনার কর্মীদেরকে যুদ্ধের আহ্বান জানাচ্ছেন, রাষ্ট্রকে অশান্ত করার আহ্বান জানাচ্ছেন। দেখেন, 16 বছরে কিন্তু একটি অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল, এবং সেই প্রেক্ষাপট এদেশের মানুষ তৈরি করেছিল। এবং এই যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার যে গঠিত হলো, সেই সরকারের দায়িত্ব ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন। সেই সংস্কার আসলে তারা কতটুকু করতে পেরেছিল? সুষ্ঠু নির্বাচন নিয়ে বিরোধী দল নিজেরাই প্রশ্ন তুলতেছে, কিন্তু দুষ্টু লোকেরা বলে জামাতের আমির কি নির্বাচনে পাশ করেছিল? ব্ল্যাকআউট করে অন্তর্বর্তীকালীন সরকার মেকানিজম করে জামাতের আমিরকে নির্বাচনে পাশ দেখিয়েছে, পাশ করে নাই। নাহিদ ইসলাম কি, যিনি বিএনপির প্রার্থী ছিলেন, কায়েম সাহেব, নাহিদ ইসলাম কিভাবে কায়েম সাহেবের সেই শক্তিশালী ঘাঁটি, বিএনপির ঘাঁটি, সেখানে পাশ করলেন? দুষ্টু লোকেরা বলে সেখানে ইন্টারিম গভর্নমেন্ট নাহিদ ইসলামকে পাশ দেখিয়েছে। শেষ করে একটু, এটা একটু শেষ করি। না, নির্বাচন সুষ্ঠু হয়নি, এই কথা তো অপোজিশনে যারা আছে তারা বলতেছে। না, আপনার কথা শুনেন, মেকানিজম যদি হয়ে থাকে নির্বাচনে, সেটা জামাত এবং এনসিপির পক্ষে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য যদি আপনি অ্যানালাইসিস করেন, সেটাই তো আমরা সহজে বুঝে যাই। বাংলাদেশে একটি মাত্র দল ছাড়া কেউ নির্বাচন চায় না। কার কথা? আনিস ভাইয়ের কথা, আমার কথা, আপনার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। না, এটা একটু শেষ করতে হবে। আনিস ভাই প্রশ্ন করেছিল, তো আমার কথা হলো, শোনেন, জামাতের আমির এবং নাহিদ ইসলাম নির্বাচনে পাশ করেছে, এইটা দুষ্ট লোকেরা বিশ্বাস করে না। তারা বলে যে নাহিদ ইসলাম এবং জামাতের আমিরকে ইলেকশন মেকানিজম করে পাশ দেখানো হয়েছে, অন্যথায় জামাত এবং এনসিপি নির্বাচনটা মানত না। আর নির্বাচন যদি না মানত, বাংলাদেশ কোন জায়গায় যেত সেটা আশা করি আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি অনুধাবন করতে পারেন। ওই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যেটি আমাকে প্রশ্ন করেছিলেন, আওয়ামী লীগকে ফেরাতে চাই, শেখ হাসিনাকে ফেরাতে চাই, এই আওয়ামী লীগের মতো কাজ করছে। কিন্তু আপনি কি শুনেছেন শামীম ওসমানের, নারায়ণগঞ্জ এমপি শামীম ওসমানের বক্তব্যটা? তিনি বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ যদি সহযোগিতা না করতো 95টি আসন থেকে বিএনপি জিততে পারতো না। আমাদের সেটাই বললাম। তার মানে কি জামাতের আমির বলছে যে আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছে বিএনপিকে, আবার আওয়ামী লীগের লোকজন ভোটছে আমরা। একই তো কথা, পার্থক্য কোথায়? শামীম ওসমানের ভাষা
আর ওই আপনার জামাতের আমিরের ভাষা তো একই রকম। আচ্ছা শোনেন, আওয়ামী লীগের পুনর্বাসন কারা করেছে? গণ অভ্যুত্থানের পরে সবার আগে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জামাতের আমির। এবং এই যে জামাতের সবথেকে বুদ্ধিমান নেতা যাকে বলা হয় আব্দুল্লাহ মাহমুদ তাহের সাহেব, তিনি ওই যে আওয়ামী লীগের আমলের রেলমন্ত্রী সেই মুজিব সাহেব কি বলেছিল যে মুজিব ভাইয়ের সৈনিক যারা আছেন একটু আমার সাথে কাজ করেন, আমাকে এবার পাশ করেন, আমি আপনাদেরকে দেখব। ওই চাঁপাইনবাবগঞ্জের নেতা সে কি বলেছিল? সে বলেছিল যারা আওয়ামী লীগের আছেন তারা যদি জামাত করেন দায়িত্ব জামাতের। এরপরে এই যে ইলিয়াস মোল্লা ফরিদপুর এক আসনের এমপি, সে কি বলেছিল? সে বলল যে আওয়ামী লীগের লোকজন আমাদেরকে ভোট না দিলে কি আমরা এমপি হতে পারতাম, এতগুলো আসন পাইতাম। তার মানে কি গণঅভ্যুত্থানের পরে শেষ করি, আমার কথা শেষ করতে দেন, শেষ করি, আমি শেষ করি, আমাকে শেষ করে তারপরে একটা প্রশ্ন করলে উত্তর দিতে সহজ হবে। গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের পুনর্বাসন সব থেকে বেশি করেছে জামাত এবং এনসিপি। নাহিদ ইসলাম বলেছিল ছাত্রলীগের ভাইরা চাইলে এনসিপিতে যুক্ত হতে পারেন। তার মানে কি একদিকে বলবেন ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের সাথে আসেন, অন্যদিকে বলবেন যে বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ভাই বিএনপির কথা ক্লিয়ার, বিএনপির পক্ষ থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছে যে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে, পচে গলে মাটির সাথে মিশে গেছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে, আর রাজনীতি করার কোনো সৎ সাহস শেখ হাসিনা নাই। বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এটা বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। একদিকে আপনি আওয়ামী লীগের বিচার দাবি করছেন ওই জামাত এবং এনসিপি, অন্যদিকে তাদের পুনর্বাসন করছেন। যখন পুলিশ তাদেরকে ধরতে যায় ফোন দিয়ে বলেন ভাই যাচ্ছে পুলিশ, একটু ভেগে যাও। মনে আছে সমকালে নিউজ হয়েছিল চট্টগ্রামে কি হয়েছিল? এনসিপির নেতা রাস্তা ভাড়া দিয়েছিল ছাত্রলীগ মিছিল করুক, ভাড়ার বিনিময়ে টাকা। এই কাজগুলো তারা করেছে না? অসংখ্য ধন্যবাদ আশরাদ খান। আমাকে বাকি সময়টাও আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় আলোচনা ঢুকতে চাই। আনিস আলমগীর, আপনার কাছে রাশেদ ভাইয়ের একটা কথা সূত্র ধরে জানাতে চাই। আওয়ামী লীগ উনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কোট করে বলেছেন আওয়ামী লীগ দিল্লিতে দাফন হয়েছে, এবং সেই দাফন হওয়া আওয়ামী লীগকে, সে দাফন হওয়া যদি বলি শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন, এবং সেই ডিসেম্বরে ফেরবার জন্য জামায়াত এনসিপি নানা ছল চাতুরি করছেন, রাজনীতি করছেন, আন্দোলন করছেন, এবং একটা অরাজকতা তৈরি করবার চেষ্টা করছে শুধুমাত্র শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবার জন্য। আমি কি বলবো, শেখ হাসিনাকে ফেরানোর জন্য যদি জামাত এবং এনসিপি কাজ করে থাকে তাহলে তো ওদের শুভ বুদ্ধির উদয় হয়েছে বলবো, যে তারা একসাথে রাজনীতি করবে, সবাই মানে মিলেমিশে বাংলাদেশ এগিয়ে নেবে। তো ওরা যদি চায় তাহলে সরকারি দলও তো তখন আর না করবে না। এখন সংসদ তো হয়ে গেছে তাদের একদলীয়, তাই না? সংসদে বিএনপি, জামাত এবং এনসিপির যে মৌলিক অবস্থান কি, মৌলিক অবস্থানে তো তারা এক দল। তো সেক্ষেত্রে যে কথাটা বলা হলো আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হয়, এবং এটা সম্ভবই না। কারণ জামাত এবং এনসিপি সরাসরি বলছে শেখ হাসিনা আসলে তাকে গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনা আবার বলছে যে গ্রেপ্তার দূরের কথা, যে পায়ের তলে মাটিও থাকবে না, সেলুট দিতে দিতে মরবে। তো এগুলোই চলতে থাকবে ডিসেম্বর পর্যন্ত। আসলে কি হয় আমরা আসলে কেউ জানি না, এবং বাস্তবতাটা কি সেটা আমি মনে করি যে নির্ভর করছে যে আওয়ামী লীগের নিজস্ব অবস্থানের উপর যতটা না, তার থেকেও আমাদের অভ্যন্তরীণ রাজনীতি কোন পরিস্থিতির দিকে যায়। বাংলাদেশে যে পরিস্থিতি এখন তৈরি হচ্ছে তেল গ্যাস নিয়ে, জ্বালানি নিয়ে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে, এগুলো যদি সরকার ঠিক না করে তাহলে তো আওয়ামী লীগ লাগবে না। জনগণই বলবে যে ভাই আপনাদেরকে আমরা দিয়ে দেখেছি, 1 বছর তো হয়ে গেল প্রায়, বা 8 মাস হয়ে গেল, আপনারা এখন যান। কিংবা বিরোধী দল তাদের সঙ্গে তখন সুর মিলাবে জনগণের সাথে। তো অগ্রিম আসলে কিছু বলা যায় না, এবং আওয়ামী লীগ আসবে কি না আসবে সে বিষয়ে আসলে পুরো ডিসিশন তো আওয়ামী লীগ নেতাদের উপর নির্ভর করছে। বিশেষ করে শেখ হাসিনা কেন্দ্রিক রাজনীতি যেহেতু আওয়ামী লীগ এখনও বজায় আছে, আওয়ামী লীগ তো এখনও শেখ হাসিনার বাইরে চলে যায় নাই, তাই না? দাফন হয়ে গেছে তো না, দাফন তো রাজনৈতিক বক্তৃতা। দাফন যদি হয়ে থাকে তাহলে টকশোতে আলোচনা হচ্ছে কেন, এবং শেখ হাসিনা আসবে এই ভয় ভীত কেন? দাফন যদি হয়ে যায় তাহলে তো এটা করবে। দাফন যদি হয়ে যায় সারাক্ষণ শেখ হাসিনা করতেছে কেন এরা? তো শেখ হাসিনা দাফন হয়ে গেছে, শেষ। আপনারা নিজেরা বাংলাদেশকে কীভাবে এগিয়ে নেবেন সেটাই চেষ্টা করেন। সেই চিন্তা না করে সারাক্ষণ শেখ হাসিনাকে সাবজেক্ট বানিয়ে রেখেছেন কেন? শেখ হাসিনার সাথে ভারতের আমাদের সম্পর্ক কী হবে সেই জায়গায় শেখ হাসিনা ইস্যু হয়ে গেছে কেন? তার মানে হচ্ছে যে আসলে দাফন আপনারা নিজেরাই হয়তো করতে চাচ্ছেন না। বিরোধী দল এবং সরকারি দল, দুই দলই এখানে একই স্রোতে আগাচ্ছে, এবং এর আগের যে সরকার ছিল তারাও একই সুরে এগিয়েছে। তারাও শেখ হাসিনা বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যে তারা এখনও থাকে, তারা এখনও প্রাসঙ্গিক থাকে।
কারণ তারা যদি চাইতো যে আসলে আমরা আওয়ামী লীগের রাজনীতি চাই না, আওয়ামী লীগ এমন সব কাজ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, অমুক তমুক যে অভিযোগগুলো আছে, তো সেই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের রাজনীতি করতে দেবো না। তো করতে যদি না দেয় তাহলে নিষিদ্ধ করার তো দরকার নেই, আওয়ামী লীগ নিজে নিজে নিষিদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করবে। কিন্তু সেই সুযোগ তো দেয় নাই। এই কথাগুলো আমি আগেও বলেছি, একই কথা আবারও বলতে হচ্ছে। কারণ আপনি একটা রাজনৈতিক দলকে যে অভিযোগে নিষিদ্ধ করতে চাচ্ছেন, সেই অভিযুক্ত দল বাংলাদেশে রাজনীতি করছে। 71-এ যে সমস্ত অপকর্ম করেছিল তার জন্য যদি আমরা জামাতে ইসলামকে সে সাজা দিতে পারতাম, জামাতে ইসলামকে যদি সেই সময় যে এই দল, এই নামে কোনো দল বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, সেরকম আমরা যদি নিদর্শন রেখে যেতে পারতাম, তাহলে এখন শেখ হাসিনার দল বা শেখ হাসিনার উপর সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারতাম। আমরা যেটা গোলাম আজমের উপরে পারিনি, আমরা যেটা জামাতে ইসলামের উপরে পারিনি, তাহলে সেটা শেখ হাসিনার উপর কতটুকু পারা যাবে সেটা নিয়ে সন্দেহ তো রয়ে গেছে। প্লাস যারা আবার এই দাবি করে তারা আপনি হিপোক্রেসি করছে। তাহলে বাংলাদেশের ইতিহাস দেখতে হবে। ইতিহাস অনুযায়ী যদি হয়ে থাকে, আগে যারা অপরাধ করেছে তাদেরকে যেমন সাজা দেওয়ার উচিত ছিল, সেটা আমরা দিই নাই। এখন যারা করেছে তাদেরকে আপনি দিবেন, সেটা জনগণ মেনে নেবে কিনা। জি, অসংখ্য ধন্যবাদ। আমার কাছে আপনার নতুন একটা কথা, যেটা পররাষ্ট্রমন্ত্রী আজকে সংসদে বলেছেন। আপনি নিশ্চয়ই জানেন পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব একটি প্রতিরক্ষা জোট হয়েছে, যেটাকে মক্কা জোট বলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে সংসদে বলেছেন। এই দেশগুলোর কাছ থেকে যদি বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব আসে, সেই ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বাংলাদেশ। আমার প্রশ্ন হলো, মক্কা জোটে যদি বাংলাদেশ যুক্ত হয়, সুবিধা অসুবিধা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। সুবিধা অসুবিধা অনেকগুলো আছে। আপনি আমাকে এই কোশ্চেন করবেন আমি জানি, তাই আমি আপনার জন্য কয়েকটা পয়েন্ট রেখেছি। সুবিধাগুলো হচ্ছে যে প্রযুক্তি হস্তান্তরের একটা বিষয় আছে। যদি অস্ত্র কেনা হয়, মানে শুধু অস্ত্র কেনা নয়, বরং তুরস্ক থেকে প্রযুক্তি এবং প্রশিক্ষণ এনে দেশীয় প্রতিরক্ষার সক্ষমতা আমরা এখানে তৈরি করতে পারি এবং দর কষাকষির একটা বিকল্প হতে পারে। তখন এতে বড় অসুবিধা হয়ে গেছে। আবার ঝুঁকিটা হচ্ছে কি, এটা নিয়ে আমি নিজেও চিন্তিত। এই ঝুঁকিটা নিয়ে আমরা তো একটা ইয়ের মধ্যে আছি, একটা এমন ধরনের এটা কি বলে না, এমন একটা চিন্তায় আছি, মানে অস্বাভাবিক চিন্তা আর কি, যেটা অলিক স্বপ্নে আছি যে আমরা যদি এটা করি তাহলে আমরা কি করতে পারবো। আমরা জাতিসংঘ, এই ভারতের সঙ্গে একটা এমন একটা অবস্থা যাবে, মোদির ঘুম হারাম হয়ে যাবে এবং ইসলামিক ন্যাটোতে চলে যাচ্ছি। হ্যাঁ, এবং এই ন্যাটো সেই ন্যাটোকে মানে ইয়ে করবে। তারপরে এটা আমাদের আর কি জানি করতে পারে। কিন্তু অসুবিধাটা ওই জায়গায় এসে দাঁড়াচ্ছে যে আমরা অন্যের সাথে মানে যুদ্ধে আটকা পড়া। এটা একটা চুক্তির একটা সদস্য কোনো দেশ যদি বড় যুদ্ধে জড়িয়ে পড়লে বাংলাদেশকে সামরিকভাবে পাশে দাঁড়াতে হবে কিনা, এটা অস্পষ্টতা রয়ে গেছে। যদি মনে হয় চুক্তিতে প্রথম শর্ত এটাই, হ্যাঁ, যদি কেউ যদি কোনো দেশের আক্রমণের শিকার হয়, অন্য দেশও সে মনে করবে সে তার দেশের উপর হামলা করছে। তাহলে সেই কথাটা যদি আসে, তাহলে ভারতের উপর যে কোনো সময় ইন্ডিয়া আক্রমণ করতে পারে এবং করে। ভারতের উপর পাকিস্তান না ইন্ডিয়া, কোনটা? ভারতের উপর পাকিস্তানের উপরে ইন্ডিয়া সবসময় আক্রমণ করার জন্য প্রস্তুত এবং তাদের মধ্যে লেগেই আছে এটা। তো সেক্ষেত্রে বাংলাদেশ গিয়ে সেখানে কি অংশ নেবে না? তখন পাকিস্তান, তুরস্ক এরা আসবে হয়তো না। তো বাংলাদেশের অবস্থান কি হবে? বাংলাদেশ তো তখন সদস্য। আর পাকিস্তান, তুরস্ক আসার আগে তো আপনি বাংলাদেশ পাশে আছেন, যে আপনি তখন বললেন যে বাংলাদেশ তুমি আমাকে পাশে আছো, তুমি এটা অ্যাক্ট করো। তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে জোটে যদি আমরা ঢুকি, বাংলাদেশের মানে যেটা তখন সমস্যা হবে যে আমরা বরাবরই একটা জোট ছাড়া রাষ্ট্র হিসাবে ঝুঁকির এই আশঙ্কাটাই দেখেন। ঝুঁকির আশঙ্কাটা তো রয়ে গেছে। সুযোগ সুবিধা তো আছে। মনে করেন যদি সৌদির সাথে বাংলাদেশ যে একটা রেমিটেন্সের একটা বিষয় আছে, তুরস্কের একটা উন্নত মানের সামরিক অস্ত্র তৈরি করবে আছে, কিন্তু আমার সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন হবে, তখন এটাকে নিয়ে আমাদের রিথিঙ্ক করতে হবে যে এটা আসলে আমাদের কতটা লাভবান করবে আর করবে না। কারণ সৌদি আরব আপনাকে এখানে আগাতে আসবে না, আপনার পার্শ্ববর্তী দেশ যদি আপনাকে আক্রান্ত করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গত 50 বছর আমরা তো কাটিয়ে দিলাম, আমাদের তো প্রতিরক্ষার এমন কোনো পরিস্থিতি তৈরি হয় নাই যে আমরা অন্যদের সাথে এভাবে যুদ্ধে জড়িয়ে যাব বা যুদ্ধ আমাদের মাথার মধ্যে আছে। আমাদের তো যুদ্ধে জড়িয়ে যাওয়ার সংখ্যাটা তৈরি হয়েছিল
অন্য দেশগুলোকে নিয়ে, অন্য মানে ইভেন আমাদের যুদ্ধে যদি এখন সংখ্যা থাকে তাহলে সবচেয়ে বেশি আছে মায়ানমারের উপর। তো মায়ানমার আপনি কি করতে পারবেন? মায়ানমার যদি আপনাকে কিছু করে, আপনার তো কিছু করার ক্ষমতা নেই, কারণ তার পেছনে আছে চায়না। তো এরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় যে আমরা যে একটা জোট নিরপেক্ষ রাষ্ট্র ভূমিকা পালন করে আসছি দীর্ঘদিন ধরে, যে আমরা কোনো গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত হব না, আমরা কারো সাথে আমাদের শত্রুতা নেই, সবার সাথে বন্ধুত্ব, এই নীতির একটা বরখেলাপ হবে। অসংখ্য ধন্যবাদ রাশেদ খান। এই জোট নিয়ে আপনি কি এত ঝুঁকি থাকার পর, যে মানে একটা আশঙ্কা থাকার পরেও কি এই জোটে যুক্ত হওয়াটা ঠিক হবে কিনা, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রস্তাব পেলেই আগ্রহ ইতিবাচক সাড়া দেবে ঢাকা? দেখেন, মক্কা জোট এটি এই মুহূর্তে সারা পৃথিবীতে খুবই আচ্ছা রাশেদ, বলার আগে আমি একটা সেকেন্ড জাস্ট বলি। আমি মনে করি যে আমাদের সরাসরি সদস্য না হয়ে প্রাথমিক অবস্থায় আমরা পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবেও এখানে অ্যাক্ট করতে পারি, তাহলে অন্তত এই ঝুঁকিটা কতটুকু কমবে বা নামবে, বা আমরা কি ধরনের সহযোগিতা পাচ্ছি সেটা একটা পরীক্ষা হবে। আমাদের পররাষ্ট্র নীতি নিয়ে আমরাই সিদ্ধান্ত নিব সবার আগে। বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে যার সাথে আমার সম্পর্ক করা দরকার, যদি এদেশের জনগণ সেই সম্পর্ক মেনে নেয়, অবশ্যই সেই সম্পর্ক বিএনপি সরকার করবে, তবে জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নয়। এটি হচ্ছে মূল কথা। এখন আসি, এই যে মক্কা জোট, দেখেন সেখানে আপনার যারা অন্তর্ভুক্ত রয়েছে, তুরস্ক, তারা কিন্তু প্রযুক্তিগত দিক থেকে খুবই উন্নত এবং এগিয়ে গেছে, আধুনিক। পাকিস্তান একটি পরাশক্তি, তাদের যে সৈন্য সামর্থ্য সেটি পৃথিবীর অনেক দেশের তুলনায় খুবই আলোচনাযোগ্য এবং গুরুত্বপূর্ণ। এছাড়া সৌদি আরব অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। সব মিলিয়ে যদি তারা বাংলাদেশকে সহযোগিতা করতে চায় সর্বক্ষেত্রে, সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক, আমাদের সেখানে আমি মনে করি এগিয়ে যাওয়া উচিত। পর্যালোচনা করে সেই আলোচনার দিকে আমরা অগ্রসর হতে পারি। এখন দেশের জনগণ কি চায়, যে যদি ভারত যদি কোনো কারণে পাকিস্তানকে হামলা করে তখন কি বাংলাদেশে যুক্ত হয়ে যাবে কিনা? আমি বলি, দেখেন এই জোটগুলো আসলে এরকম হয় না যে পাকিস্তানে ভারত হামলা করেছে বা ভারতে পাকিস্তান হামলা করেছে বলে আমাকেও সরাসরি যুদ্ধ করতে হবে, এরকম না। ৭১-এর যুদ্ধ আপনি তো দেখেছেন, সরাসরি কি ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে? তাদের করে নাকি সৈন্য, তাদের অন্যান্য সহযোগিতা দিয়ে করেছে যুদ্ধ না। যুদ্ধ তো আর ওই যুদ্ধ তো তাদের সৈন্য যারা এসেছিল কোথায় এসেছিল? বাংলাদেশে এসেছিল। এই ভূখণ্ডে হয়েছে, এটা কি বলো না, সেটি এই ভূখণ্ডে অবস্থান করে, অর্থাৎ ভারত তার ভূখণ্ডে অবস্থান করে সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধ করে নাই। ভারত এটা কেমন কথা? না, এটাই তো সত্য। ভারতের সৈন্য বা অন্যান্য যে সক্ষমতা সেটা এখানে পাঠিয়েছিল। না ভারত ওই সীমান্তে প্লেনে যুদ্ধ হয়েছে না? নেভার, ওইটা হয়নি। আপনি আরো এগুলো কি বলবো? না, আমি জেনেই বলতেছি, আপনি একটু খোঁজ নেবেন। আচ্ছা, আর যদি এখন এই ধরনের কোনো ঘটনা ঘটে, মনে করেন যে আপনার পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ, কথার কথা, তো এটা তো আসলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, এবং পাকিস্তানও এই এশিয়া মহাদেশের অংশ, তাই না? তো সেক্ষেত্রে এখানে অবশ্যই যদি বাংলাদেশ এই জোটে যায়, এখনো পর্যন্ত তো চূড়ান্ত বা ফাইনাল হয়নি, তো সেক্ষেত্রে আসলে একদিকে প্রতিবেশী রাষ্ট্র, অন্যদিকে তাদের সাথে যদি জোট থাকে, কৌশলগত কী ধরনের সহযোগিতা হবে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে এর মানে এই নয় যে বাংলাদেশ সরাসরি পাকিস্তানের সাথে কিংবা ভারতের সাথে যুদ্ধে সম্পৃক্ত হবে। এবং এইটা দেখেন, পৃথিবীর অন্যান্য দেশে দেখেন যে যুদ্ধগুলো হয় দুই দেশের মধ্যে। যদি অন্য কোনো দেশ, মনে করেন যে আপনার ইউক্রেন এবং রাশিয়া, এখন ইউক্রেনকে তো কেউ না কেউ সহযোগিতা করতেছে, তারা কি আসলে অন্য দেশ থেকে কি আসলে রাশিয়ায় যুদ্ধ পরিচালনা করতেছে, নাকি ইউক্রেনে অর্থ পাঠাইতেছে, অস্ত্র পাঠাইতেছে, অন্যান্য লজিস্টিক সাপোর্ট পাঠাইতেছে? সেক্ষেত্রে তো চুক্তি নাই তো। না, কথার কথা বলছি আমি, তো এইরকম হয়ে থাকে।
ঠিক একইভাবে রাশিয়াকে যারা সহযোগিতা করতেছে, একইভাবে রাশিয়ায় সেই সরাসরি লজিস্টিক সাপোর্ট পাঠাইতেছে। না, চুক্তির শর্ত বলতে শর্ত থাকলেও এরকম জোট তো আরো আছে না? তো এইরকম বিষয়টা আসলে এরকম হয়ে থাকে। এর মানে এই নয় যে অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লাগলে আসলে আমাকে সরাসরি যুদ্ধে সম্পৃক্ত হতে হবে। ভাই যেটি বললেন যে সামরিক বিষয়, দেখেন আমার কাছে মনে হয় যে আমি কথা পরিষ্কার আমি পরিষ্কার হয়ে গেলে ভালো। আমি পরিষ্কার আমি যদি জানতে চাই, আপনি একটা 22 আগস্ট ঝিনাইদহ একটি হাসপাতালে চিকিৎসা মত বিনিময় করেছেন ঝিনাইদহ, সেখানে আপনি বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর মতো বা রাখি বাঁধার সম্পর্ক ছিল। এখন আমার প্রশ্ন, এখন বাংলাদেশের সাথে এখন সরকারের সাথে ভারতের কি সম্পর্ক? ভারতের সাথে এখন আমাদের সম্পর্ক উন্নত হচ্ছে, তবে সেটি এখনো পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি যে একদম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। না, বার্গেনিং চলছে যে আপনি আমাকে কিভাবে মূল্যায়ন করবেন, আমি আপনাকে কিভাবে মূল্যায়ন করব। বিশেষ করে এখন নতুন যে হাই কমিশনার এসেছেন তার কথাবার্তাগুলো একজন পলিটিশিয়ানের মতন, যেভাবে কৌশলী কথাবার্তা বলা যায়, ভিতরে কি আছে আমি তো জানি না। তিনি যদি প্রকৃতপক্ষে অন্তর থেকে বাংলাদেশকে ধারণ করেন, বাংলাদেশের জনগণকে ধারণ করেন, ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্কের কথা বলেন ন্যায্যতা মূল্যায়নের ভিত্তিতে এবং একই সাথে সমতার ভিত্তিতে, আমার কোনো আপত্তি নাই, সেই সম্পর্ক আমরাও চাই। কিন্তু কথা হলো ভারতকে স্পষ্ট করতে হবে তারা খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে কি দিবে না, শহীদ উসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে ফিরিয়ে দিবে কি দিবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতে অবশ্যই যাবেন না কেন, কিন্তু এই যাওয়াটা নির্ভর করবে এদেশের জনগণের সেন্টিমেন্ট কি বলে। এদেশের জনগণের প্রত্যাশা হলো শেখ হাসিনা থেকে শুরু করে যত পলাতক ফ্যাসিবাদের দশররা সেখানে আছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের অবস্থান স্পষ্ট করতে হবে। একই সাথে শহীদ উসমান হাদির প্রতি তরুণদের একটা মোহ আছে, ভালোবাসা আছে, সেন্টিমেন্ট আছে, তার খুনিদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত কি ভাবছে সে ব্যাপারে স্পষ্ট অবস্থান করার পরেই বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে। সহজ কথা, আপনি বলেন যে এই খুনি শেখ হাসিনাকে আমরা ভারতে রেখে গণহত্যার দায়টা আমরা নিব না, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ভারত সেখানে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই গণহত্যা এবং একই সাথে আওয়ামী লীগ 16 বছর ধরে বাংলাদেশে যে লুটপাট চালিয়েছে, দুর্নীতি করেছে, এর দায় কিন্তু অনেকটা ভারতকেও নেওয়া লাগছে। আমরা চাই না ভারতকে এই দায় দিতে, কিন্তু ভারত তো তাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে মূলত দায়টা নিজেরা নিয়ে নিচ্ছে, তাকে ফিরিয়ে দিক, আপত্তি কি? জি, অসংখ্য ধন্যবাদ আনিস আলমকে। আমার কাছে সময় বেশি নেই, তারপরে একটু জানতে চাই, যেহেতু বাংলাদেশে এখন সবচেয়ে বেশি সংকট, বিদ্যুৎ গ্যাস সংকট চলছে, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ আমলে আদানির সাথে একটা চুক্তি করেছিল, যেটা বলা হচ্ছিল তখন অসম চুক্তি, 1600 মেগাওয়াটের একটা চুক্তি, এবং তার ক্যাপাসিটি চার্জ যদি 25 বছরে দিতে হয় 1,08,000 কোটি টাকা। কেউ কেউ বলছেন যে এই টাকা দিয়ে 3টা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো। এমন একটা অসম চুক্তি আওয়ামী লীগ সরকার করে গেছে, যার কারণে এই সরকারকেও সেই ঘানি টানতে হচ্ছে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ। কিন্তু তখন আওয়ামী লীগ আমলে আমরা যতটুকু জানি 28,000 বা 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা সক্ষমতা অর্জন করেছিল, 27,000, কিন্তু আমাদের চাহিদা ছিল 17,000 কিংবা 18,000 মেগাওয়াট। কিন্তু এর পরেও কেন এই আদানির মতো এই একটা অসম চুক্তি করতে গেল সরকার, মানে আওয়ামী লীগ সরকার? দরকার হয়েছে তাই করেছে। এখন যে শর্তগুলিতে করেছে, আপনি ক্যাপাসিটি চার্জ দেবেন না এটা কিভাবে হয়? আপনার চাহিদা জানাবেন অতটুকু, বাট আপনি আমার থেকে সেটা নেবেন না, তো সেরকম পরিস্থিতিতে কেউ আপনাকে এখানে এসে চুক্তি করবে না। আদানি চুক্তি যদি হয় মানে দেশবিরোধী হয়, তাহলে সেটা তো ইউনূস সরকার আমলে এসে সমাধান করা উচিত ছিল, সেটা বন্ধ করে দিতে পারতো। কিন্তু আমরা কি দেখলাম, 25 বছর চুক্তি ছিল। না, আপনি চুক্তি তো নবায়ন করতে পারেন, চুক্তি বাতিলও করতে পারেন, চুক্তি তো করতে পারবেন না কেন? তো এখন এমন এক অবস্থা তো তৈরি হয়েছে যে আপনি তো আদানির বকেয়া সহ একদম সম্পূর্ণ পরিশোধ করে তারপরে চালাতে হচ্ছে। কেন চালাতে হলো? কারণ হচ্ছে যে আপনার এটা দরকার। আদানিকে যারা চলতে তো পারতেছেন না। এখন আওয়ামী লীগ সরকার পারতেন, হ্যাঁ, আওয়ামী লীগ সরকার তো পারতেন, আওয়ামী লীগ সরকার পারতো, তারা এটা বহুবার ব্যাখ্যা দিয়েছে। এই টেকনিক্যাল বিষয় নিয়ে আমি কথা বলতে পারবো না। কংগ্রেস আজকেও দেখলাম আওয়ামী লীগের তরফ থেকে একজন নেতা বলেছে যে ক্যাপাসিটি চার্জ না দিয়ে কিভাবে করবে, এটা তো সম্ভব না। এখন যতগুলো কুইক রেন্টাল বলে না, যাই বলেন, সবগুলোতে তো এটা আছে। আপনার ডিমান্ড জানাবেন, ডিমান্ড অনুযায়ী আপনি নেবেন না, তো তাহলে আমি বাকি উৎপাদন যেটা করেছি সেটা কি করব আমি?
সেটাকে আমি জলে ফেলে দেবো? তখন নাকি নরেন্দ্র মোদীর চাপে এটা করতে হয়েছে, যেটা কংগ্রেসও সে একই কথা বলেছে। সেটা আমরা বহুবার বলেছি, কারণ এটা আদানিকে পুরস্কার দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর তরফ থেকে, কিন্তু ইট ডাজ নট মিন দ্যাট বাংলাদেশের ওটা প্রয়োজন ছিল না। বাংলাদেশের তো প্রয়োজন ছিল। এখন আদানি ওই ব্যবসাটা কাকে দেবে, তাকে দেবে না আম্বানিকে দেবে, সেটা তো তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেটা তো আমাদের কিছু করার নাই। কিন্তু আমরা দেখব যে এটা আমাদের জন্য কতটুকু লাভবান হয়েছে কি হয়নি। আমাদের অনেকের দৃষ্টিতে সেটা লাভবান হয়নি, যে পরিমাণ যে সত্যগুলোতে আমরা করেছিলাম। কিন্তু এখন আমরা এমন এক ইয়েতে পড়েছি, এটা ছাড়া তো আমাদের চলছে না, এখন চলছে না, চলছে না। আমরা তো এখনো এককভাবে যদি সর্ববৃহৎ ইয়ে যদি জ্বালানি নিয়ে থাকি, তাহলে সেটা আদানি, তারপরে হচ্ছে যে অন্যেরা, সামিট এবং আদার্স, এবং সব মিলিয়ে আবার আদানি থেকে বেশি, মানে খুচরা আরও বিভিন্নগুলো যদি একত্রিত করেন আপনি, কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক তারাই সার্ভিস দিচ্ছে। এবং শেখ হাসিনার সরকার 5,000 ক্যাপাসিটি থেকে 5,000 বিদ্যুৎ উৎপাদনের মেগাওয়াট থেকে 27,800 মেগাওয়াটে নিয়ে গেছে। এবং আমাদের এখন কি হচ্ছে, আমাদের প্রায় আমরা 17,000 সামথিং চাহিদা আমাদের। হ্যাঁ, এখনো সেটার উৎপাদন করছি। তার মানে কি আমাদের এখনো আমাদের চাহিদা আরো বেশি আছে। আমরা শেখ হাসিনা সরকার আমাদের 99% বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল। কিন্তু এখন কি অবস্থা দাঁড়িয়েছে, এখন তো লোডশেডিং আদার্স যেভাবে বেড়েছে, জনজীবনের যে বিপর্যস্ত অবস্থা, এই অবস্থাতে আমরা তো সেটা দিতে পারছি না। কেন দিতে পারছি না? কারণ হচ্ছে যে আমাদের কিন্তু উৎপাদনের ক্ষমতা কি আছে? আমাদের উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু আমরা যোগান দিতে পারছি না সেই মাত্রায়। অসংখ্য ধন্যবাদ আনিস আলমগীর, অসংখ্য ধন্যবাদ রাশেদ খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, অসংখ্য ধন্যবাদ আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, দুজনকে আজকের এই আলোচনায় সুন্দর বক্তব্য রাখার জন্য, তথ্যবহুল বক্তব্য রাখার জন্য। দর্শক, আপনারা ধৈর্য ধরে আমাদের আজকের এই আলোচনা শুনবার জন্য, দেখবার জন্য আপনাদেরও প্রাণডালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি আমি। সেই সাথে আগামী রবিবার থেকে বৃহস্পতিবার একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।